ফেসবুকে লাইভটা স্টার্ট হয়ে গেছে। এতক্ষণ আমি ইউটিউবে ছিলাম। চটপট করে বলি তোমাদেরকে যে ইউটিউবে আজকে কি কি গল্প শেয়ার করেছি। আজকে কিন্তু ইউটিউবে আমি দুটো না তিনটে স্টোরি শেয়ার করেছি। ফার্স্টে একটা স্টোরি শেয়ার করেছি যেটা আমার একজন অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড আছে এবং সে একটা আমাকে রিসেন্টলি তার বাড়িতে এক কাজের দিদি কাজ করেন, তো সেই হাউস হোল্ড হেল্পে একটা বান মারার গল্প, যে ঘটনাটা খুবই মারাত্মক এবং ভীষণই অন্যরকম একটা ইউনিক স্টোরি লাইন। তো সেটা আমাকে শেয়ার করেছিল, সেই গল্পটা আমি শেয়ার করেছি। তো ওটা আমার ফার্স্ট স্টোরি। সেকেন্ড স্টোরি গেছে হচ্ছে একটা মারাত্মক ক্রিপি স্টোরি, মানে ওটা শুনলে রাত্রবেলা ঘুম তো ডেফিনেটলি উড়বে, ওটা গিয়ে শুনতে হবে। ওটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। একটা ভয়ঙ্কর ডাইনি বুড়ির আত্মার গল্প, মানে ডাইনি বুড়িরও নয়, ডাইনি বুড়ি মারা যাওয়ার পর তার প্রেতাত্মার গল্প। তো সেটাও খুব মারাত্মক ছিল। আর তার সাথে আমি একটা রীতির মা আন্টি, উনি ওটিতে ঢোকার আগে উনার এক অদ্ভুত মিষ্টি অভিজ্ঞতা হয়েছিল, তো সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করেছি। তো তিনটে ভীষণ ডিফারেন্ট ইউনিক কালেকশন অফ স্টোরি আমি শেয়ার অলরেডি করে চলে এসেছি ইউটিউবে, শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগসে। তো যারা যারা তোমরা মিস করে গেছো তারা অবশ্যই ওখানে গিয়ে শুনে নেবে। আর আজকে এখানে ফেসবুকে খুব ছোট্ট একটা সেশন করবো, খুব একটা লেন্দি যাবে না, ছোট ছোট গল্প বলবো। আগেই বলে দিচ্ছি, তিনটে গল্প বলবো। দুটো একদম হাড় কাঁপানো ভূতের গল্প বলবো যেহেতু ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, আর একটা গল্প বলবো একটা কাকচরিতের অদ্ভুত অভিজ্ঞতা। ঠিক আছে, তিনটে গল্প বলবো, বলে তারপরে তোমরাও ঘুমোতে যাবে, আমিও তোমাদেরকে গুড নাইট বলে ঘুমোতে চলে যাবো। ওকে, সো নাও আজকে প্রথম সবাই জয়েন করতে করতে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমার আছে তোমাদের সাথে, সেটা তোমাদের জানাতে হবে আমাকে, তাই আমি বলে ফেলি। জাব্বাব কোথায় রাখলাম? সামনে তো বিয়ে বা বিয়ে বাড়ি আছে, তো এখন তো লম্বা, আমার যে কত নিমন্ত্রণ এবারে, পরে না তো পড়ে না নিমন্ত্রণ, যে বছর পড়বে না সে বছর দেখবে একটাও বিয়ে বাড়ি নেই, আর যে বছর বিয়ে বাড়ির নিমন্ত্রণ শুরু হয় সবাই দেখি বিয়ে করে ফেলছে। তো আমার এবারে প্রচুর বিয়ে বাড়ির ইনভিটেশন পেয়েছি, তবে কতগুলোতে গিয়ে উঠতে পারবো, কোনটার বিয়েতে যেতে পারলে রিসেপশনে যেতে না পারলে বিয়ে, এইভাবে ম্যানেজ করতে পারবো। এখনো পর্যন্ত কোনোটাই ঠিক করে ডিসাইড করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, মানে যে নিজের ভাইয়ের বিয়ে তো আছেই, সেটা তো খুবই স্পেশাল আমার জন্য, বাকি অন্যান্য বিয়ে বাড়িগুলোতেও অল্প বিস্তর চেষ্টা তো করবোই ভিজিট করার। আচ্ছা, এবার যেটা বলবো যে বিয়ে বাড়িতে তো যাবো, কিন্তু বিয়ে বাড়িতে যেতে গেলে ওই সত্যি কথা বলতে দুটো বাচ্চাকে নিয়ে তো সময় নেই যে গিয়ে বসে ফেসিয়াল করে আসবো। আর তার চেয়েও ইম্পর্টেন্ট কথা, ওই শুধু 1000, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 3000, 4000 টাকা খরচা করে একবার ফেসিয়াল করে নিলেই আমার যে একদম গ্লোয়িং স্কিন হয়ে যাবে, সারা বছর আমি কোনো স্কিন কেয়ার করবো না, হঠাৎ করে একদিন গিয়ে ফেসিয়াল করলাম আর আমি একদম খুব সুন্দর হয়ে যাবে, আমার স্কিন তকতক করবে, তুলতুল করবে, এটা কখনোই এক্সপেক্ট করাটা উচিত নয়। তাই জন্য কি করতে হবে, বাড়িতেই নিজের স্কিনকে সুন্দর করে মেনটেন করতে হবে। এবং আমি সত্যি বলছি, অদিতি পল একদম সার্টিফাইড প্রোডাক্টস তৈরি করে, ও অসম্ভব ভালো প্রোডাক্টস ও তৈরি করছে, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আজকে আমি দেখাচ্ছি অদিতির ভান্ডার থেকে একটা খুব এক্সক্লুসিভ পিস, যেটা হচ্ছে এই পাউচ ব্যাগটা। দেখো যেখানে 5টা বক্স আছে, 1 2 3 4 5, এই 5টাতে তোমার 5টা স্টেপ মেনশন করা আছে, 1 2 3 4 5 করে লেখা আছে যে স্টেপ বাই স্টেপ তোমাকে কি করে যেতে হবে, এবার কোনটার পরে কোনটা নিতে হবে। ওকে, এটা একটা কমপ্লিট ফেসিয়াল কিট, যেটা এই একটা পাউচে যতটা পরিমাণ আছে তুমি 3 বার যেতে পারবে, 3 বার তোমার এই ফেসিয়ালটা কমপ্লিট তুমি করতে পারবে। এটা হচ্ছে গোল্ড ফেসিয়াল কিট, যেটা একদম 24 ক্যারেট গোল্ড ডাস্ট দিয়েই তৈরি করা হয়েছে। ওকে, এটা পুরো সম্পূর্ণ 24 ক্যারেট গোল্ড ডাস্ট দিয়ে বানানো হয়েছে, এবং এটা যদি তুমি অন্তত 2 মাস কন্টিনিউ করো, 3 বারও যদি তুমি একটা 10 দিনের ডিউরেশন এটাকে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ইউ উইল গেট আ ব্রিলিয়েন্ট গোল্ডেন গ্লো, একটা এত সুন্দর গোল্ডেন গ্লো তুমি তোমার ফেসে পাবে, সেটা তুমি মাসে একবার করে কোথাও থেকে যদি গোল্ড ফেসিয়াল করো, তার থেকে অনেক বেটার আউটকাম হবে। ওকে, সো আমি বলবো যে যাদের খুব একটা পার্লার গিয়ে ওঠা হয় না, যাদের বাড়িতে তোমরা নিজেরা স্কিন কেয়ার করতে ভালোবাসো বা সময় হচ্ছে না, বাজেটেও আসছে না, কারণ গোল্ড ফেসিয়াল এখন খুব এক্সপেন্সিভ হয়ে গেছে মার্কেটে, তো ওইগুলো না করে বাড়িতে নিজেরা হোম রেমিডিস ট্রাই করো। নিজেরা বাড়িতে যদি এই
স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো ইউজ করো, তাহলে দেখো তার টার্ন আউটটা দারুণ হবে। এটার প্রাইস যাচ্ছে টোটাল 550। এই একটা পাউচের প্রাইস যাচ্ছে 550। এটা তোমার 1 মাসের জন্য এনাফ। 1 মাসে 30 দিন যদি আমি কাউন্ট করি, তাহলে 10 দিন অন্তর অন্তর তুমি এটাকে যদি 3 বার ইউজ করে নিয়ে নাও, তাহলে তুমি দেখবে যে তোমার 1 মাসের মধ্যে একটা স্কিনে আলাদাই গ্লো এসেছে। ঠিক আছে। আর আরো একটা জিনিস, যেটা খুব মজাদার একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই ফাউন্ডেশনটা যেটা আমার অনুপ্রেরণায় মূলত তৈরি করেছে অদিতি পল। কেননা আমি অদিতির কাছে এই একটা রিকোয়েস্ট নিয়েছিলাম যে ডেইলি বেসিসে যারা ধরো ফাউন্ডেশন ইউজ করে রাস্তাঘাটে বেরোনোর জন্য, মানে এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আগে কি হতো, মানে মেকআপ বা ফাউন্ডেশনের অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র আমরা করতাম পার্টিজের জন্য, বাট এখন একেবারেই সেটা নয়। এখন ঘরে ঘরে কিন্তু প্রত্যেকেই আমরা কম বেশি একটু ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি থেকে স্টার্ট করে রেগুলার যারা কলেজ যায়, রেগুলার যারা অফিস যায়, সবাই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে। এখনকার ট্রেন্ডটা পুরো পাল্টে গেছে। এখন কলেজে হালকা ফাউন্ডেশন কিংবা একটু লিপস্টিক, কাজল এগুলো কোনো ম্যাটার করে না। আগেকার দিনের মতন এখন কেউ জবজবে তেল মেখে আর ওই রকম একদম সিম্পল ভাবে কলেজে খুব কম স্টুডেন্টসই যায়। ঠিক আছে। তো বেসিক্যালি এখনকার কলেজ স্টুডেন্টসদের মানে একটু নিজেদেরকে ওয়েল গ্রুমড দেখা যায়। তো সেই কারণে আমি বলবো যে যারা ডেইলি বেসিসে ফাউন্ডেশন ইউজ করো, তাদের জন্য এটা হচ্ছে সব থেকে এফেক্টিভ একটা প্রোডাক্ট। এটা কারণ যে কেমিক্যাল প্রোডাক্টসগুলো বা কেমিক্যাল ফাউন্ডেশনগুলো আমরা রেগুলারলি ইউজ করছি, সেটা কিন্তু দিনে দিনে একদম এই টিনেজ থেকেই তোমাদের স্কিনটাকে একদম নষ্ট করে দেবে। তার চেয়ে ভালো যারা রেগুলার অফিস যাচ্ছ বা মানে কলেজে যাচ্ছ, স্কুল আমি বলবো না, স্কুলের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়, বাট কলেজ ডেজ থেকে স্টার্ট করে যারা অফিস যাচ্ছ, এই প্রোডাক্টটা তোমরা রেগুলারলি ইউজ করতে পারো। এতে তোমাদের স্কিনে কোনো রকম কোনো হার্মফুল কিছু হবে না, কোনো এটার সাইড এফেক্টসও নেই। এটা পুরো একটা হার্বাল প্রোডাক্ট এবং এটা তুমি নিশ্চিন্তে রেগুলারলি ইউজ করতে পারবে। এতে তোমার স্কিনটা অন্তত পক্ষে ডেটোরিয়েটেড হবে না। ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে এটা একটা খুব পারফেক্ট প্রোডাক্ট, প্লিজ গো ফর ইট। এই ফাউন্ডেশনের প্রাইসটা আমি জানি না, কারণ ও আমাকে মেনশন করতে পারেনি, মানে ভুলে গেছে সামহাও, তো আমিও আর ওকে জিজ্ঞাসা করে ওঠা হয়নি। তো যদি কারোর এটাতে মনে হয় যে ইন্টারেস্টেড, তারা অদিতির সাথে ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারবে। তবে একটা কথা বলে দিই যে এটা হচ্ছে ও আমাকে ম্যাক্সিমাম টোন যেটা ওর কাছে আছে, যে এটা ফেয়ার টোনের জন্য, সেটা আমায় পাঠিয়েছে এবং এটা আমার সাথে একদম প্রপার যাচ্ছে। ঠিক আছে। কিন্তু আমি একদম যে সাদা ফ্যাটে তা তো নই। তো অনেকেই আছে যাদের স্কিন টোন এক্সট্রিমলি হোয়াইট, মানে একদম সাদা, মানে খুব সাদাটে ফর্সা যারা, তাদের জন্য কিন্তু ওর কাছে কোনো স্কিন টোন তাহলে মানে তোমরা পাবে না। তোমরা মিডিয়াম বা ধরো একটু ডাস্কি সমস্ত রকমের কালার ভ্যারিয়েশন ওর কাছে পেয়ে যাবে। বাট এই পার্টিকুলার এটা যদি তোমার ম্যাক্সিমাম ফেয়ার টোন হয়, তাহলে সেক্ষেত্রে বলবো মোটামুটি ওই সাদা একদম ধবধবে ফর্সা যারা, তারা ছাড়া যে কোনো কেউ তাদের নিজেদের কালার মানে নিজেদের বডি কালার ওয়াইজ ওর কাছ থেকে একবার দেখে নেবে যে কি কি ওর কাছে কালার অ্যাভেলেবিলিটি আছে, সেই ওয়াইজ তোমরা ওর কাছ থেকে এটা পারচেস করতে পারো। এটা একটা খুব ইউজফুল প্রোডাক্ট, কারণ এখন আমরা মানি চাই না মানি বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশন জাতীয় জিনিস আমরা প্রত্যেকে ডেইলি বেসিসে ইউজ করি। তো সেই কারণে মানে ইনস্টেড অফ কেমিক্যাল প্রোডাক্টস আমার মনে হয় এটা ইউজ করাটা অনেক বেটার অপশন। ওকে, এফবিতেও চলে এলাম। ওকে, প্লিজ নাম্বারটা দাও। নাম্বারটা হচ্ছে নোট করে নাও, 8017925435। তাড়াতাড়ি করে লেখো, 8017925435। ও আরেকটা কথা মেনশন করতে ভুলে গেলাম, যে কেউ যদি ভাবো যে এটা একদম তোমাকে খুব হাই কভারেজ দেবে, সেটা কিন্তু কখনোই এক্সপেক্ট করো না। এটা কিন্তু হার্বাল প্রোডাক্ট। আমি বললাম এটা স্কিন কেয়ারের সাথে সাথে তোমাকে টোন আপ করবে, বাট দ্যাট ডাজন্ট মিন যে একদম তোমাকে একদম ব্রাইডাল হাই কভারেজ লুক দেবে। ঠিক আছে, সেটা কিন্তু এক্সপেক্ট করো না। আগেই বলে দিচ্ছি যে আবার অনেকে ইউজ করে ডিসঅ্যাপয়েন্টেড হতে পারলে যে কি হলো, আমার তো ফাইন লাইন্স গুলো পুরো লোকানোই যাচ্ছে না, এটার কি এফেক্টই করছে না স্কিনে। এটা কিন্তু স্কিন কেয়ারের সাথে তোমার তার সাথে সাথে কিছুটা টোন আপ হচ্ছে, দ্যাটস ইট। এরকম নয় কিন্তু যে তোমার একদম সমস্ত ফাইন লাইন্স কভার করে দেবে বা খুব তোমাকে হাই কভারেজ দেবে। তো সেটা মাথায় রেখেই পারচেস করতে হবে। এটা কিন্তু কোনো পার্টি বা অকেশনাল ইউজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা জাস্ট তোমার ডেইলি বেসিসে ইউজ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তুমি খুব মিষ্টি দি, থ্যাংক ইউ রে।
আচ্ছা, আজকে ঠিক টাইমে জয়েন করেছি তনুশ্রী ব্যানার্জি। ইয়েস, আজকে ঠিক টাইমে জয়েন করেছো, কিন্তু তুমি বোধহয় আমার শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস ওই চ্যানেলের লাইভটা মিস করে গেছো। ওখানকার গল্পগুলো বলবো, দিয়ে শোনো। রাত্রিবেলা তো আমরা ঘুমোতে পারবে না, তখন তুমি ভাবার কথা চিন্তা করবে যে কেন শ্রেয়ার গল্পটা শুনলাম। ঠিক আছে, ওই গল্পটা আজকে খুব ভয়ের ছিল, তো আমি ওখানে অলরেডি লাইভটা শেষ করে এখানে জয়েন করলাম, তো ডেফিনেটলি তুমি একবার শুনে নিও ওটা। 8017925435। ওকে, সত্যি কি প্রোডাক্টসগুলো বানাচ্ছে, মানে লাজবাব, আমার তো দারুণ লাগছে ওর। সত্যি প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলবো এত ভালো, জাস্ট চোখ বন্ধ করে গো ফর ইট। আমি আরেকটা জিনিস আমি ইউটিউবে শেয়ার করলাম, আমি একটু বলে দিচ্ছি ছট করে, যে এই অ্যালো কেসের জেলটা আমি বারংবার তোমাদেরকে বলি যে এটা কিন্তু আমি নিজে 12 মাস ওর কাছ থেকে পারচেস করেও ইউজ করি অনেক সময়। এটা হয়তো আমাকে প্রমোশনে পাঠিয়েছে, কিন্তু এটা কিন্তু আমি অনেক সময় ওর থেকে পারচেস করেও ইউজ করি, বিকজ এইটা খুব ভালো ট্যান রিমুভিং, মানে একটা দেখেছি এর মধ্যে একটা কোয়ালিটি আছে। আমি অন্য অনেক ক্রিম অনেক কিছু ইউজ করে দেখেছি যে সে অত ভালো ট্যান রিমুভ হয় না, বাট এটাতে কিন্তু হয়। ঠিক আছে, এটা যদি কেউ ডেইলি বেসিসে ইউজ করে সত্যি তার স্কিন অনেক ইমপ্রুভ করে। কিন্তু আজকে একটা মজাদার জিনিস আমি এটাতে রিয়েলাইজ করলাম, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি হঠাৎ ইভানের চোখের নিচে এইখানে এতটা ফুলে গেছে, এখানটাতে, মানে কোন একটা পোকা, মানে বেশ জাদ্রেল কোনো পোকাই হবে, এখান থেকে হেঁটে 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 এখানে গেছে। ঠিক আছে, মানে বেশ অনেকটা কভার এরিয়াতে ও মানে ও চলাফেরা করেছে, পুরো এই জায়গাটা এরকম ভাবে ঢাউস ফুলে গেছে। তো ওর চোখটা দেখে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, বাবারে এটা কি হলো, আবার ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতে হবে না কি হবে। তো আমাকে একবার অদিতি এই কথাটা বলেছিল যে এই জেলটা কিন্তু এর মধ্যে কিছু অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, তো তুমি একবার ট্রাই করতে পারো। যদি কখনো কেটে ছড়ে যায় বা কোনো কিছু এরকম চেটে দেয়, তুমি এটা দেখবে, এটা লাগালে অনেকটা তুমি রিলিফ পাবে। তো ওর ওই কথাটা আমার মাথায় তখন আসে, এবং আমি ছট করে কি করলাম, আমার হাতের কাছে তখন এমার্জেন্সি আর কিছু নেই দেখে এই জেলটা আমি ওখানে অ্যাপ্লাই করলাম। ট্রাস্ট মি, আমি সত্যি একদম বাড়িয়ে চড়িয়ে বলছি না, আই রিয়েলি মিন ইট। 5 মিনিটস মানে 5 মিনিটসই, 5 মিনিটের মধ্যে আমি দেখলাম এই জায়গাটা পুরো এরকম টেনে গেল, টেনে গিয়ে না পুরো এই চারিদিকটা এরকম সাদা হয়ে গেল, মানে ওই যে জায়গাটা ফুলে ছিল পুরো ওই জায়গাটা এরকম বর্ডারের মতন হয়ে এরকম সাদা বর্ডারের মতন হয়ে গেল। পুরো 5 মিনিটের মধ্যে জিনিসটা এরকম টেনে ফোলাটা পুরো একদম কমিয়ে দিল। তারপর আমি আরো 2-3 বার ওটাকে অ্যাপ্লাই করলাম আজকে সারাদিনে, পুরো কিওর হয়ে গেল। মানে ওটা যে বিভৎস হয়ে উঠেছিল সকালবেলা, মানে 3 বার এটা অ্যাপ্লাই করার পর একদম ম্যাজিক্যালি ওয়ার্ক করলো। তো আমি এইটাই তোমাদেরকে বলবো যে যদি কারো বাড়িতে ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু এটাকে ইউ ক্যান কিপ দিস, কেননা এটা সত্যি খুব এফেক্টিভ। এরকম যদি হট করে কেটে যায়, ছড়ে যায়, বা কোনো পোকা কামড়ে দিল, পিঁপড়ে কামড়ে দিল, বাচ্চাদের তো লেগেই থাকে না এরকম, তো তখন কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড ইট উইল ওয়ার্ক। এটা আমি একদম শিওর বলছি তোমাদেরকে, কেননা সত্যি খুব ভালো এফেক্ট করে। আমি আজকে পুরো নিজে অবাক হয়ে গেছি যে এটা এতটাই, এবার ধরো বড়দের স্কিনে তো অত ভালো কোনো জিনিস কাজ করে না, ছোটদেরটাতে হয়তো একটু বেশি ভালো, বেশি তাড়াতাড়ি কাজ করে গেছে, কারণ ওর স্কিনটা এখন অনেক বেশি তরতাজা আমাদের থেকে। এবার আমাদের, তবে বড়দের ক্ষেত্রে এটা খুবই ভালো একটা জেল। সো এটা সামার জেল, যদিও এটা কিন্তু উইন্টার সেল, মানে উইন্টারের জন্য নয়। এটা যদি তুমি উইন্টারে ইউজ করো তার সাথে তোমাকে অবশ্যই এই ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে, আদারওয়াইজ হবে না। বাট তুমি সামার টু উইন্টার তুমি সবসময় এটা 12 মাস ইউজ করতে পারবে। ওকে, সো নাও গল্পটা বলবো। ফার্স্ট কার গল্পটা বলবো? রিয়ার গল্পটা বলি। রিয়া মণ্ডলের একটা জামশেদপুরের ভয়ানক ঘটনা বলবো। জামশেদপুরে 2টো ঘটনাও আমাকে পাঠিয়েছে, একটা ওর বাবার সাথে ঘটা ঘটনা, আর একটা ওর দাদার সাথে ঘটা ঘটনা। আর একটা বলবো হচ্ছে যেটা বললাম রীতির ওর ছোট মাসির ঘটনাটা। তো এই যে ঘটনাটা, এটা জামশেদপুরে অ্যাকচুয়ালি ওর দাদু যে ছিলেন, মানে দাদু তার মানে কর্মসূত্রে কোনো এমএনসিতে উনি জব করতেন, তখন ওই জামশেদপুরে ওনারা থাকতেন। মানে বাবার পুরো ছোটবেলাটা থেকে স্টার্ট করে কলেজ লাইফটা ওই জামশেদপুরেই কেটেছে। তো কাকু যখন কলেজে পড়েন, এটা তখনকার ঘটনা। এবার ওদের যে কোয়ার্টারটা ছিল না, ওই কোয়ার্টারটার ঠিক পাশেই একটা বিরাট বড় কবরস্থান ছিল, এবং সেই কবরস্থানের সামনেই হচ্ছে ওদের মেন যে রাস্তাটা, ওই কবরস্থানের সামনের রাস্তাটা দিয়ে এসেই ওদের কোয়ার্টারের দিকটাতে ঢুকতে হতো। তো ওই রাস্তাটা ওদের সবসময়ই ব্যবহার করতে হতো। এবার ধরো যদি কেউ না ওখানে থাকে, লোকাল না হয়, তো তাদের হয়তো ওইখান দিয়ে রাত্রের পর একটু যাতায়াত করতে এমনিতেই ভয় লাগবে, কারণ জায়গাটা ভীষণ সুনসান, একদম তোমার ফাঁকা ফাঁকা, তার মধ্যে এরকম পাশেই কবরস্থান, তো একটু তো ভয় ওখানে লাগবে, রাইট? কিন্তু যেহেতু কাকুরা একদম
ছোট থেকে ওখানেই বড় হয়েছে, ওখানেই কাকুর মানে কি বলবো পড়াশোনা বলো, টিউশনস করে রাত্রে করে বাড়ি ফেরা বলো, সবকিছুই ওখানে। তো সেই জন্য কাকুরও তো ভয় ডর লাগতো না, কাকু অনেক রাত্রিবেলাতেও অনেক সময় ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করেছেন। কিন্তু একদিনের একটা অভিজ্ঞতা কাকু বলছে যে আজও এটার এক্সপ্লেনেশন আমি পাইনি। আমি কিন্তু মানে কাকুর বক্তব্য অনুযায়ী উনি বলছেন আমি বহুদিন ওই রাস্তা দিয়ে রাত্রিবেলা যাতায়াত করেছি, মানে যে টাইমটাই উনি বলছেন ঘটনাটা ঘটেছে ধরো সন্ধ্যে 8টা সাড়ে 8টা, বলে আমরা মানে বাবা ওখান দিয়ে অফিস থেকে ফিরতেন, আমি রেগুলারলি ওখানে যাতায়াত করেছি, কোনোদিন কোনো সমস্যা কিন্তু অ্যাজ হয়নি। কিন্তু এই দিনকে যে প্রবলেমটা হলো যে উনি সাইকেলে করে কলেজ থেকে বোধহয় একটা টিউশন ছিল বা কোনো জায়গা থেকে নোটস নিয়ে আঙ্কেল ফিরছিলেন। তো ফিরতে ফিরতে হঠাৎ ওই যে কবরস্থানের সামনের রাস্তাটাতে ঢুকেছে, তো রাস্তাটাতে ঢুকেই কাকুর একটু থমকে যাচ্ছে, বেশ একটু মানে রাস্তাটা কিন্তু অনেকটা লম্বা রাস্তা গিয়ে তারপরে ওনাদের কোয়ার্টারের দিকটা ঢুকতে হবে। তো কাকু একটু থমকে দাঁড়িয়ে যায় এবং দেখছে একদম শাল দিয়ে পুরো মানে জর্জরিত, পুরো চারিদিকে মুখ চোখ নাক ঢেকে একজন কোনো বয়স্ক মানুষ মতন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তো কাকু তখন বেশ একটু মানে অদ্ভুত লাগে যে এইরকম একটা বয়স্ক মানুষ, আর ইনাকে তো কখনো পাড়াতে দেখেছি বলেও মনে হচ্ছে না, এইভাবে এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন এই অন্ধকার রাস্তার মধ্যে, ঘুটঘুটে রাস্তার মধ্যে। আর একটু অন্ধকারই রাস্তাটা ছিল, খুব অল্প টিমটিমে একটু দূরে 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 স্ট্রিট লাইট রয়েছে, তো কাজেই খুব একটা যে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছে তাও নয়। তো কাছে যেতেই হঠাৎ করে না কাকুর সাইকেলটা যেন নিজে থেকেই আটকে গেল। মানে কাকু কিন্তু যে নিজে ওনাকে লিফট দেবেন বলে দাঁড়িয়ে পড়েছেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কাকু রিয়েলাইজ করলো যে যেই ওনা মানে ব্যক্তিটিকে ক্রস করবে বলে ওই জায়গাটাতে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, হঠাৎ সাইকেলটা যেন নিজে থেকেই দাঁড়িয়ে গেল। তো সাইকেলটা দাঁড়িয়ে যেতেই কাকুকে ওই ভদ্রলোক বলছেন, মানে একদম নর্মাল মানে কোনো রকম গলার কোনো বিকৃতি নেই বা নাকে নাকে কথা বা এরকম কিছু না, একদম নর্মাল ভাষাতেই বলছে যে আমাকে কি একটুখানি ওই গোলারি অব্দি ছেড়ে দেবে, তুমি তো ওইদিকেই যাচ্ছ, মানে উনি ওই গোলারি বোধহয় সামনের দিকে একটা জায়গা আছে, তো ওই গোলারিটা ক্রস করে আর কি ওনার রাস্তাটা পড়বে। তো বলছে আমাকে একটু গোলারিটা অব্দি ছেড়ে দাও না, আর মানে বয়স হয়েছে আর হাঁটতে পারি না, আমি ওই গোলারি অব্দি যাবো। তো কাকু বলেছেন আচ্ছা ঠিক আছে বসুন, আমি আপনাকে গোলারিতে ছেড়ে দিচ্ছি। তো বলছে যে বসলো বলে যেন মনে হচ্ছে কত কিলো ওজনের পাথর একটা আমার পেছনে যেন চোখ চাপলো, মানে একটা ওই রকম রোগা পাতলা একটা লিকলিকে এমন কিছু মোটা সোটা লাগছিল না, চাদর টাদর দিয়ে জড়িয়ে এইরকম রোগা লাগছে। হ্যাঁ বলছে তার কত ওজন হবে। কাকু মানে রীতিমতো মানে ভাবছেন যে কি হলো, মানে আর সাইকেলটা না চালাতেই পারছেন না, সে এক পা করে টেনে টেনে খুব মানে ওইটুকু রাস্তা যেতে ওনার গলদঘর্ম অবস্থা হয়ে যাচ্ছে, খুব কষ্ট করে পা টেনে টেনে উনি সাইকেলটা চালাচ্ছেন। তো ওই পেছন থেকে ভদ্রলোক সমানে বক করেই যাচ্ছে, অনেক কথা জিজ্ঞেস করছে ওনাকে, তো তোমার বাড়ি কোথায়, কোন দিকে যাবে, কি করবে, এত রাত্রে এখান দিয়ে ফিরছো কেন, কোথায় কোন কলেজে পড়ো, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন করছে। করতে করতে কাকু একটু বিরক্তও হচ্ছে যে কি বাবা চিনি না জানি না এত প্রশ্নই বা করে কেন, কি জানি বাবা একে তোলাটা ঠিক হলো আমার, আর তুলেছে বলে এত ভারী সে মানে সাইক্লিং করতেই পারছে না, এত সে হেভি। ওকে, তো এবার খানিকক্ষণ পর আমার কাকুকে বলছে যে এই আমাকে একটু আগুন দে তো, আমি একটা বিড়ি খাই। তো তখন বলছে যে আগুন আমার কাছে তো নেই, আমি কাকু খাই না, বিড়ি টিড়ি খাই না আমি, ওইসব আমার কাছে নেই আগুন টাগুন। তখন বলছে কে বলেছে তোর কাছে আগুন নেই, তোর কাছে আছে, তোর বাঁ পকেটে হাত দিয়ে দেখ, তোর বাঁ পকেটেই একটা দেশলাই আছে। তখন কাকু বলছে আরে আপনি জানবেন আমার বাঁ পকেটে দেশলাই আছে কিনা, আমি বলছি আমার বাঁ পকেটে দেশলাই নেই, কি করে থাকবে, আমি কোনো ওইসব কিছু খাই না, স্মোক টোক করি না, আমি একদম এইসব রাখি না আমার কাছে। বলছে তুই দেখি না তোর বাঁ পকেটে বলছি তো একটা দেশলাই আছে, দে না বাপু একটু খাবো বিড়ি। তো তখন কাকু কি করেছে, বাঁ হাতটা দিয়ে যদি চেক করতে গেছে দেখছে সত্যি সত্যি পকেটে এরকম একটা বক্সের মতন ঠেকছে। তো কাকু হাতটা ঢুকিয়ে যেই বার করেছে দেখছে সত্যি একটা দেশলাই। বলছে কি বললাম না তোর বাঁ পকেটে দেশলাই আছে, দে দে দে। এবার কাকু বলছে আমি এরকম হাতটা সাইকেল থেকে এরকম সাইকেলটা ছেড়ে ধরো হাতটা নিয়ে এরকম ভাবে ওনার দিকে টুয়ার্ডস বাড়াচ্ছে, আর পেছন থেকে উনি হাতটা এইখানে কাকুর কোমরের পাশ দিয়ে এইভাবে বাড়াচ্ছেন যে হাতটার মধ্যে উনি দেশলাইটা নেবে। কাকু বলছে আমি দেখছি মানে উনি তখন চাদরটা সরিয়ে দিয়েছে, এই কুনুই পর্যন্ত দেখা যাচ্ছে, ওটা কোনো হাত না, ওটা একটা কঙ্কালের হাত, ওটা কোনো ছাল চামড়া মাংস কিচ্ছু নেই, শুধু হাড়
মানে কঙ্কাল যেটা হয়, কঙ্কালের হাত যেমন হয়, বলছে এরকম আমার কোমরের পাশ দিয়ে দেখছি আস্তে আস্তে একটা মানে খুব ঠান্ডা স্পর্শের অনুভূতি, প্রচন্ড ঠান্ডা স্পর্শের একটা অনুভূতি, আর তার সাথে এরকম একটা হাত বেরিয়ে এসে ওই যে দেশলাইয়ের বাক্সটা চাইছে আমার কাছে, পুরো একটা কঙ্কালের হাত। বলছে আমি ওইখানে না মানে এইবারে কি করব বুঝতে পারছি না, দেশলাই বাক্স কি দেবো, কাকুর হাত থতর থতর করে কাঁপছে, কাকুর পা চলছে না, কাকু মানে সে না মানে না নিঃশ্বাস নিতে পারছে না পা চালাতে পারছে, কি করবে বুঝতে পারছে না কোনো মতে। বলছে প্রচুর কষ্টে মানে নিজের যত রকম ইষ্ট দেবতার নাম মনে পড়লো, সমস্ত কিছু একবার মনে মনে বলতে বলতে জাস্ট কোনোভাবে উনি পাটাকে টেনে 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 ওই গোলারি যেখানটাতে বলেছিল লোকটা যে আমি গোলারিতে নামবো, ওই গোলারি অবধি এসে কাকু সাইকেল শুদ্ধ ধপাস করে উল্টে ফেন্ট হয়ে পড়ে যায়। মানে ওনাকে পরে এবার সবাই খুঁজতে বেরিয়েছে যে কোথায় গেল কোথায় গেল, এত রাত হয়ে গেল এখনো ফিরছে না কেন, এখনো ফিরছে না কেন। হ্যাঁ, তো পরে যখন উনি আর কি সবাই আসেন, ওঠাই ওনাকে একটুখানি ধাতস্থ করেন, উনি পরে এক্সপ্লেন করেন যে আমি এই জিনিসটা দেখেছি। বলছে আমি নিজের চোখে কঙ্কাল দেখেছি, মানে কঙ্কালের হাত যেটা হয় সেটা। তো এই একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা কাকুর সাথে হয়েছিল। আর ওই রাস্তাতেই ওর দাদার একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা কেমন দেখো। ওর দাদার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, ওর দাদা ওই রাস্তাটা দিয়ে ওই কবরস্থানের সামনে দিয়ে একদিন আসছে। আচ্ছা, এটা ওর দাদা কেন বলছি একটু বলি। এই ঘটনাটা যেটা বললাম সেটা কিন্তু ওই বাড়ির ওই রাস্তাতেই ঘটা, কিন্তু কাকুর কলেজ লাইফের গল্প, মানে বেশ কিছু বছর আগের ঘটনা আমি বললাম। তারপরেও কিন্তু এই বাড়িতে ওরা অনেক বছরই আছে, আবারও ধরো কেউ অনেক বছর কিছু এক্সপিরিয়েন্স করেনি। এরপর ওরা পিসি আছে, সেই পিসির ছেলে, ওই পিস্তত দাদা কর্মসূত্রে জামশেদপুরে তাকে থাকতে হয়, এবং যেহেতু ওখানে ওরা মামার বাড়ি, স্বাভাবিকভাবেই ও মামার বাড়িতে থাকবে। তো সেই হিসাবে ওই দাদা ওই বাড়িতেই থাকতেন এবং উনি অনেক রাত্রি পর্যন্তই যাতায়াত করতে উনাকেও হতো। এবার সেদিন ছিল ওনার কোনো একটা অফিসের পার্টি, মানে কোনো একজন বন্ধুর আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল, তো ওইটা খাওয়া দাওয়া করে রাত করে আর কি উনি ফিরবেন। তো যথারীতি উনি ফিরছেন। আচ্ছা, তো যথারীতি উনি ফিরছেন, বলছে যে মানে সেদিনকে দাদা ফিরছিল বাইকে করে, তো দাদা বেশ স্পিডেই বাইকটা নিয়ে এগোচ্ছে। বলছে হঠাৎ না আমার মানে কি অদ্ভুত সিকোয়েন্সটা দেখো, মানে বলছে মানে হঠাৎ করে না চোখটা গেল হচ্ছে মানে আর চোখে দেখছে, পুরোটা না। বলছে আমি আর চোখে এরকম ভাবে দেখছি দুটো পা। এবার খুব মানে বোল্ডলি এক্সপ্লেন করলে ব্যাপারটা আমি বলি, যদি কোনো একটা মেয়ে সে যদি একদম মাইক্রো মিনি স্কার্ট পরে থাকে, তাহলে যেরকম হবে সেরকম একটা মাইক্রো মিনি স্কার্ট পরা মেয়ে, মানে মেয়েটার থাইস থেকে পুরো একদম নিচটা পুরো একদম আনকভার্ড। হ্যাঁ, এবার ওই রকম একটা পুরো মিনি স্কার্ট পরা মেয়ে, পুরো স্কার্টটা বুঝতে পারছে, আর তার সাথে তার পাটা দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু মানে স্কার্টটা হচ্ছে ওর মাথার এই লেভেলে, মানে ও বাইকের ওপর এরকম বসে আছে, তো তো ওর মেয়েটার স্কার্টটা হচ্ছে এই লেভেলে, মানে ও স্কার্টটা দেখতে পাচ্ছে আর পা দুটো দেখতে পাচ্ছে, মানে প্রচন্ড সুন্দর দুটো পা। মানে ও যদি ওইভাবে ব্যাখ্যা করে তাহলে বলতে হয় যে খুবই সুন্দর, মানে একদম সফট স্কিন, মানে একটা হয় না মানে সুন্দরভাবে পলিশড আর কি, মানে মনে হচ্ছে যে একটা স্কিন হাইলাইটার দেওয়া, এইরকম সুন্দর দুটো পা, আর তার স্কার্টটা হচ্ছে এইখানে মাথার এই রেঞ্জে। তো ও না ওইটা দেখছে, দেখে বাইকটা আরো স্পিডে তুলছে, বাইকটা এবার যত স্পিডে যাচ্ছে পা দুটো না ওই স্পিডেই ওর সাথে যাচ্ছে, কিন্তু শুধু পা দুটো, মানে স্কার্টটা আছে, স্কার্টের নিচে পা দুটো আছে। এবার প্রথমে ওর তো সাহসে কুলোয়নি যে ও ওপরের দিকে তাকিয়ে দেখে যে তারপরে ওপরের এই বডি পার্টটা কতটা আছে, মানে ও তো তখনই একটা বুঝতে পারছে যে মাথার যদি আমার এখানে স্কার্ট হয়, এখানে পা হয়, আমি বাইকের ওপর বসে আছি, তাহলে কত লম্বা মেয়ে হবে আর কত লম্বা হবে। তো প্রথমে তো ও ভয়ের চোটে ওপরে তাকায়নি, তারপরে ও যখন ওপরের দিকে চোখ দিয়েছে, ও দেখছে ওপরটাতে কিছু নেই, কিচ্ছু নেই, মানে ওই জিনিসটার এই কোমর থেকেই আছে, মানে জাস্ট কোমর থেকে স্কার্টটা আছে, আর তারপর নিচে ওইরকম দুটো খুব মানে কি বলবো মানে প্রচন্ড সিডাকটিভ দুটো লেগস, ওরকম সুন্দর লম্বা লম্বা দুটো পা, কিন্তু শুধু ওই পা দুটো
আর তার সাথে স্কার্টটা, মিনি স্কার্টটা, আর তার ওপরে কোমরের ওপর থেকে আর কোনো বডি পার্ট কিছু নেই, মানে আর কিছু নেই ওপরে। ওইটা পা দুটো ওর সাথে 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 এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছে বাইকের সাথে। ওটা দেখে ওর দাদা ওইখানে মানে বাইক নিয়ে আর উনি এক পা যাবেন কি, ওনার তখন মনে হচ্ছে এক্ষুনি আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাব। সে কোনো মতে চোখ বন্ধ করে রীতিমতো স্পিডে বাইকটাকে নিয়ে বেরিয়ে, সেও বলে যে ওই গোলারিটা যে ক্রস করলো তারপরে কিন্তু ওই জিনিসটা ওর সাথে আর যায়নি, মানে তারপরে সেই জিনিসটা চলে গেছে। মানে ও কোনো মতে বাড়িতে বাইকটা ঢুকিয়ে বলে ওখানেই অজ্ঞান হয়ে রীতিমতো পড়ে যাওয়ার জোগাড়। বাড়িতে ঢোকার পর যখন সবাইকে বললো, তারপরে বাড়িতে যে দিদা বা দাদু সব ছিল তারা সব একটু লোহা টোহা ছুঁয়ে দেয় বা ইয়ে করে দেয়। তো এটা একটা খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা ওর ওই পিস্তত দাদার সাথে ঘটেছিল। তো কাকু একবার ওই রাস্তাতে ওই রকম একটা অভিজ্ঞতা পেয়েছিলেন, আর ওর দাদা একটা এরকম মারাত্মক অভিজ্ঞতা সঞ্চার করে। তো দুটোই খুব স্পুকি অ্যান্ড আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমার ভালো লাগে এরকম গল্প শুনতে। ওকে, সেই লেভেলের ভূত বল, রাইট রাইট, একদম লেভেলই আলাদাই ভূতটার। আচ্ছা, গোলারি অব্দি ভূতের দৌড়, তারপর টাটা, ঠিক। তো এই মানে রাস্তাটা আমিও সেটাই ভাবছিলাম যে এই ভূতের দৌড়গুলো হচ্ছে মানে ওই কবরস্থানের ভূতগুলোর মানে টেরিটরিটা হচ্ছে, তার মানে ওই সামনের রাস্তাটা, মানে ওই মেন রাস্তা থেকে যখন ওই রাস্তাটা ঘুরে ঢুকছে ওই গোলারি বলে যেটা বলছে ওই জায়গাটা পর্যন্ত, মানে ওর মধ্যেই ওরা বিচরণ করে। তারপর ক্রস করে গেলে সে কাকু বলছে, কাকু মানে দেখতে পাইনি ওই যেটা ওই হাত দিয়ে ওকে চেয়েছিল আগুনটা, আর তারপরে ইনিও দেখতে পাননি আর ওই রকম স্কার্ট পরা ভূতটাকে। ভূতেরাও স্কিন কেয়ার করে, তাহলে ভাবো ভূতেরাও স্কিন কেয়ার করছে আর আমরা এখনো পিছিয়ে রয়েছি কত। আমাদেরও এবার শুরু করতে হবে। দুটো ঘটনায় লেটেস্ট ছিল, আমি বললাম না আজকে ইন্টারেস্টিং গল্প বলবো কতগুলো। আচ্ছা, কিন্তু এরা কারা ছিল? শান্তনু দে লিখছে এরা কারা ছিল বলতে, দেখো ওটার পাশেই বললাম না যে বিরাট কবরস্থানটা ছিল। এবার কবরস্থানে তো কত রকমের মানুষ আসে, ধরো এই যে মেয়েটিকে দেখতে পেয়েছে ও, এবার তার তো এই কোমরের পর থেকে আর বাকি পার্টটা দেখতে পাইনি, শুধু ওই এরকম একটা মাইক্রো মিনি স্কার্টস পরা আর ওরকম দুটো খুব সুন্দর দুটো লেগস। এটা হতে পারে যে কোনোভাবে হয়তো কোনো রেলে কাটা টাটা পড়েছে, কোনো মেয়ে হবে, তো তাকে ওখানে কবর দেওয়া হয়েছে। ওইটা যে কঙ্কালটা যে দেখেছে কোনো বয়স্ক মানুষ হয়তো মারা গেছে, তাকে ওখানে কবর দেওয়া হয়েছে। কবরস্থানে তো প্রচুর প্রচুর মানুষকে কবর দেওয়া হয়, এবার তার মধ্যে কিছু হয়তো মানে ভালো সোল থাকে, কিছু খারাপ সোল থাকে, কোনো কোনো অতৃপ্ত আত্মা অনেক বেশি ক্ষতি করে দেয়, তো ওই রকমই কিছু একটা হবে। বাট এটা ঠিক যে ওটা কিন্তু ওই সামনের রাস্তাটুকুতেই উৎপাত করে, তার বাইরে এদিকও যায় না ওদিকও যায় না। আচ্ছা, ট্র্যাডিশনাল ভূতের গল্পগুলোতে তো ভূতে আগুন ভয় পাই শুনেছিলাম, আবার সেই আগুন চাইছে। নবজিৎ শীল লিখছে, হ্যাঁ এই ভূতে এখন আমি কত গল্প বলেছি বলতো যেখানে ভূত আগুনে ভয় পায় না, কত মানে এরকম আমি অনেক জায়গায় দেখেছি। এই কথাটা একদম ফেক, জানিস তো, ভূত মোটে আগুনে ভয় পায় না, ওই আগুন জ্বালালেই ভূত পালিয়ে যাবে, এটা না আগে হতো, এখন মানে ভূতও মনে অ্যাকাস্টমড হয়ে গেছে ওটার সাথে, ভূত একদম আর আগুনে ভয় পায় বা পাচ্ছে না, আমি জানি এটা। আমি অনেকের ক্ষেত্রে শুনতে পাচ্ছি যে হাতে আগুন নিয়ে যাচ্ছে, হাতে লণ্ঠন নিয়ে যাচ্ছে, তাও ভূত সামনে দাঁড়িয়ে হি 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 করে হাসছে, এরকম সব ঘটছে। তো এগুলো কি করে হতে পারে, ওরা যদি আগুনে ভয় পাবে? আমার বাবা রাজস্থানে কিছু ফিল করেছিলেন, বাবা নেই আজ অনেক বছর, তোমাকে গল্প বলতে চাই। 8240840618 8240840618 এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আর তোমাদের স্টকে যত রকমের মজার হোক, ভালো ভূতের, খারাপ ভূতের, পিশাচের, যে রকম গল্প থাকবে আমাকে শেয়ার করবে। 8240840618। আর শুধু ভূতেরই নয়, কেউ যদি কোনো দৈবিক এক্সপিরিয়েন্সও শেয়ার করতে চাও সেটাও করতে পারো। ওকে, আর কথা না বাড়িয়ে লাস্ট স্টোরিটা চটপট করে একটু বলি, বলে তারপরে তোমাদেরকেও ছুটি দিয়ে দেবো, তোমরাও খেয়ে দিয়ে ঘুমোতে যাবে, আমিও ঘুমোতেই যাবো। ওকে, সো এই যে ঘটনাটা বলবো এটা আমাকে পাঠিয়েছে রীতি, পাঠিয়েছে রীতির ছোট মাসির ঘটনা। তো ও মানে বলছে যে আমার ছোট মাসি উনি একদিন দিদার সাথে বোধহয় মাধবপুর, হ্যাঁ মাধবপুর বলে একটি জায়গাতে ওরা দুজনে যাচ্ছিল, ঠিক আছে, মানে ছোট মাসি আর দিদা ট্রেনে করে মাধবপুর যাচ্ছিলেন ও কারো কোনো একটা রিলেটিভের বাড়িতে। এবার হঠাৎ করে একজন মানে বয়স্ক একজন ভদ্রলোক, কিন্তু একদম কোট প্যান্ট পরা, মানে
তাকে দেখতে কোনো বাবাজি মাতাজি টাইপের লাগছে, নট লাইক দ্যাট, একদম সিম্পল, হ্যাঁ, একদম যেরকম ফর্মাল ড্রেস আপ থাকে মানুষের, যেরকম একটা ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট ওরকম পরা, পিঠে একটা ব্যাগ নেওয়া একজন ভদ্রলোক এলেন, এসে ট্রেনে একদম মানে ওদের সামনে মুখোমুখি বসলেন, ফাঁকা ট্রেন ছিল তো সামনে একদম সামনের সিটটাতে মুখোমুখি বসলেন। বসে ওই ভদ্রলোক নাকি ছোট মাসির দিকে বেশ অনেকক্ষণ ধরে হাঁ করে তাকিয়ে আছে, মানে কিছু একটা বলতে চাইছে বা কিছু একটা ভাবছে দেখে ছোট মাসির প্রথমে একটু অস্বস্তি বোধ হচ্ছে যে কি হলো রে বাবা। তখন মাসির খুব অল্পই বয়স, দিদাও বলছে যে এই বাবা লোকটা বাড়ি এরকম করে তাকিয়ে আছে কেন। তো বেশ কিছুক্ষণ ওরকম হাঁ করে তাকিয়ে থাকার পর তখন ছোট মাসিকে, মানে দিদাকে, মেনলি ছোট মাসিকে বলবো না, দিদাকে ওই ভদ্রলোক বলছেন এটা আপনার মেয়ে হয়? তখন বলছে হ্যাঁ এটা আমার মেয়ে। কেন বলুন তো? বলছে আপনার মেয়ের না একটা বাধা আছে, হ্যাঁ আপনি একটা কাজ করবেন। তো বলছে কি কাজ? তো দিদাকে একটা পাথরের কোনো নাম বলে, মানে সেটা কিছু একটা এমরাল্ড টেমরাল্ড বলেছিল যে এই পাথরটা আপনি অবশ্যই আপনার মেয়েকে এত রতির দেবেন, মানে পুরো রতি মেনশন করে একটা পাথরের নাম বলেছিল যে এটা অবশ্যই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেয়েকে দিয়ে দিন। তখন দিদা বলছে কেন? আমার মেয়ের কোনো রোগ নেই ভোগ নেই, একদম প্রাণবন্ত সুস্থ মেয়ে, আমি কেন পাথর পরাতে যাবো ওকে? তো তখন বলছে যে আপনার মেয়ের আগামী বেশ কিছু মাসের মধ্যেই আপনি দেখবেন যে ও এমন কোনো একটা ক্রনিক ব্যাধিতে আক্রান্ত হবে যেটা তো ওরকে পুরো শারীরিকভাবে মানে বিধ্বস্ত করেই দেবে, উপরন্তু ওর কিন্তু কোনো জায়গায় বিয়ে হবে না। মানে আপনি যদি এই পাথরটা ওকে না ধারণ করান ওর কিন্তু কোনোভাবেই বিয়ে হবে না দেখবেন। তো আপনি এখনই ধারণ করাতে হবে, আমি বলছি আপনি ওকে এই মাসের মধ্যেই ধারণ করান। কারণ আপনি যদি মনে করেন আমার কথা আজ থেকে বহু বছর পর মিলিয়ে নিয়ে তারপরে আমার কথা না যখন মিলে যাচ্ছে ফিল করে তারপরে যদি আপনি কারোর কাছে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ওকে পাথর ধারণ করাতে যান তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আপনি এই মাসের মধ্যে, মানে বলেছিল এই অমাবস্যা বা এই পূর্ণিমা মেনশন করে দিয়েছিল যে এর মধ্যেই আপনাকে ওকে এই পাথরটা ধারণ করাতে হবে, না হলে কিন্তু ওর সারাটা জীবন স্পয়েল হয়ে যাবে, ওকে কিন্তু আর আপনি কোনোভাবে ওর জীবনটা বোঝাতে পারবেন না। তো দাদু ওকে এসে দিদা এই ব্যাপারটা বলে, দাদুকে পুরো বলে যে জানো এরকম একজন বলেছে এই এত রতির এইরকম একটা পাথরের আংটি তাহলে কি করে দেবে মেয়েকে, কারণ ও বলছে যে না হলে তো অনেক বড় বিপদ। তো তখন দাদু বলছে দেখ কে না কে রাস্তাঘাটে হঠাৎ করে দেখা হলো কি না কি বললো আর তুমিও এখন নাচছো ওই কথাতে, একদমই না, পাগল টাগল হয়ে গেছো নাকি? কোনো প্রশ্নই ওঠে না। কে কি পাথর পড়তে বলেছে? মেয়ে মানুষ, উল্টে যদি কোনো হিতের বিপরীত হয়ে যায় তখন যদি উল্টে কোনো খারাপ হয় তার দায় কে নেবে? সুতরাং কোনো প্রশ্নই ওঠে না, ওকে কোথাও করতে হবে না, কোনো পাথরটা তো দিতে হবে না। বেশ হলো, পাথর তো দেওয়া হলো না সেই সময়, দাদু একদম নাকচ করে দিলেন। আর সত্যি কথা মানে এরকম উড়ন্ত হঠাৎ করে কেউ একজন এসে কিছু বললো, কেই বা কতটা বিশ্বাস করতে পারে হঠাৎ করে। এবার তার কিছুক্ষণ মানে কিছু মাস পরে, মানে প্রায় 7-8 মাস পরের কথা বলছি, হঠাৎ করে দেখা গেল যে ওই মাসি তখন কত অল্প বয়স ভাবো, মানে একদম তখন বাচ্চা মেয়ে, সবে হয়তো এইচএস দিচ্ছে এরকম। তো তার হাই সুগার ধরা পড়লো, মানে এতটাই তার ফাস্টিং পিপি দুটোই বেশি ছিল, মানে তাকে রেগুলারলি ইনসুলিন নিতে হচ্ছে, এরকম তার ডায়াবেটিস হলো। এবং তারপর ওই যে একবার ডায়াবেটিস ধরলো স্বাভাবিকভাবে, তোমরা তো জানোই যে এটা তো আর সারার কোনো ব্যাপার নেই, সারা জীবন এবার তাকে মেনটেন করেই থাকতে হবে। তো প্রচুর মেনটেন করছে, প্রচুর ইনসুলিন নিচ্ছে, তাতেও কোনো কিছুতে কিছু হচ্ছে না। আস্তে আস্তে মাসির বেশ কিছু বছর পরে, মানে হয় না দেখবে যাদের সুগার থাকে এমনিতেই আমরা জানি যে ভেতরের বিভিন্ন অর্গানসগুলো ড্যামেজ হতে থাকে, মাসির নানান রকমের চোখের সমস্যা, চুলের সমস্যা, এইসব সমস্যা আসতে থাকে। এইবার শুরু হলো সম্বন্ধ দেখা, তো বয়সটা হয়ে যাচ্ছে বলে আস্তে আস্তে টলেজের বয়সটা পেরিয়ে যাওয়ার পর দিদা দাদু 3-4 বছর পর থেকে প্রচুর সম্বন্ধ দেখা শুরু করে। মানে ওরা টোটাল কাকিমারা হচ্ছে 5 ভাই বোন, তো রীতি বলছে 5 ভাই বোনের মধ্যে 4 জন বিবাহিত এবং ওয়েল সেটেল, ঠিক আছে? তো 4 জনই খুব ভালোভাবে তাদের বিয়ে থা হয়ে সংসার টংসার নিয়ে তারা তাদের মতো ব্যস্ত। তো ছোট মাসিরও যথারীতি প্রচুর সম্বন্ধ দেখা হচ্ছে, ভাইয়ের বোনেরা মিলে সবাই মিলে ট্রাই করছে, দাদু দিদা প্রচুর সম্বন্ধ দেখছে, চেষ্টা করছে, কিন্তু অনেক জায়গাতে হয়তো বিয়ের কথা এগোচ্ছেও, বাট আলটিমেটলি তার বিয়ে কিন্তু হলোও না। সত্যি সত্যি আজও কিন্তু আজকে এখন মাসির প্রায় 45 বছর ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, এখন তো আর বিয়ে থার বয়সটা অনেকটাই পেরিয়েও গেছে আর সম্ভবও না, মানে শরীর একদম ভেঙে গেছে।
তো কাজেই মানে এখন ওই সারাটা জীবনই ওনার ওই বাপের বাড়িতে দাদু দিদাও এখন আছেন, তো দাদু দিদা ওই তাদের সাথেই মাসি থাকেন, মামারাও থাকেন একসাথে, কিন্তু মানে জীবনে কিছু পেলেন না উনি, ওই সারা জীবন খালি রোগ ভোগ, আর তার সাথে ওরকম না বিয়ে হলো না কিছু হলো। তো দাদু আর দিদা এখন প্রচন্ড আফসোস করে। পরে জানো তো ওই জিনিসটা করেছিল, ওই যে ওই লোকটা যেমন বলেছিল সেই রকমই, যখন দেখছে যেরকম একটার পর একটা সম্বন্ধ দেখা হচ্ছে, একটা সম্বন্ধ থেকেও কোনো রকম কোনো ভালো রেজাল্ট আসছে না বা কোনো জায়গা থেকে ভালো রেসপন্স আসছে না, তখন কিন্তু বাধ্য হয়ে দাদু আর দিদা নানান অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়েছে, অনেক খরচা করেছে, অনেক পাথর টাথর ধরিয়েছে, কিন্তু তখন আর তারপরে কিচ্ছু হলো না। ওই যে লোকটা বলেছিল যে এই অমাবস্যার মধ্যেই আমি যেটা বলছি সেটা সত্তর করবি, অবশ্যই ওকে এই রতির এই পাথরটা ধারণ করাবি, তা না হলে কিন্তু ওর জীবনে বিয়ে হবে না, আর ও কিন্তু ভীষণ রকম রোগ নিয়ে সাফার করবে। সত্যি সত্যি কথাগুলো মিলে গেছিল। তো আমরা অনেক সময় কাকচরিত বিষয়টাকে ভাবি যে ধর এটাকে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু কখন কার কথা কোথায় লেগে যায় কে বলতে পারে। হয়তো বিষয়গুলো খুব কাকতালীয় হতে পারে, এটা হওয়ার ছিল, হয়তো কেউ বলবে এটা নিয়তি ছিল, হতে পারে, কিন্তু কি করে এরকম অ্যাকিউরেটলি বলে দেওয়া যায় সেটা খুব অবাক করা, তাই না? তো এই একটা ঘটনা, যেটা ওর ছোট মাসির নিজস্ব জীবনের ঘটনা। এখনো মাসিমণি বেঁচে আছেন এবং খুব মানে অসুস্থতার মধ্যে রয়েছেন, মানে দাদু দিদার ওখানে আছেন, বিয়েও হয়নি, তো একটা প্যাথেটিক হয়ে গেল তার লাইফটা, এই আর কি। তো যাই হোক, এই একটা ঘটনা আমাকে শেয়ার করেছিল। আচ্ছা, জীবিত অবস্থায় কোনো মানুষ যে জায়গায় যায়নি কোনোদিন, মৃত্যুর পর কি সেই অচেনা জায়গায় তার আত্মা যেতে পারে? তার চেনা মানুষের পিছু নিয়ে এটা জানতে চাই। স্নিগ্ধা চক্রবর্তী। হ্যাঁ যেতে পারে, হ্যাঁ যেতে পারে। আমি একটা ঘটনার কথা তোর কমেন্টটা পড়ে আমার মনে পড়লো। চল এমনি কমেন্ট পড়ি আর গল্প করি, আর আমি এখন গল্প বলবো না। ওকে, তাহলে আমি এখন ক্লোজ করে দিচ্ছি, গল্প আর বলছি না, একটু আড্ডা মেরে চলে যাবো। এই যে কথাটা তুই বললি না যে জীবিত মানুষের কোথাও যেতে পারে, অবশ্যই যেতে পারে। ধর এরকম অনেক সময় শোনা যায় যে মানে শুধু পিছন পিছন ধাওয়া করেই বলে নয়, মানে সোল যে কোনো জায়গায় মুভ করতে পারে, যে কোনো প্রান্তে মুভ করতে পারে, এবং সোলের জন্য কোনো জায়গার কোনো রেস্ট্রিকশন নেই। হয়তো কেউ ব্যাঙ্গালোরে জব করে, কিংবা ধর আমেরিকাতেই জব করে, ওকে, তার বাড়িতে হয়তো তার মা বাবার খুব ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, এবার সে হয়তো ওখানে আমেরিকাতে কোনো এক প্রান্তে রয়েছে, যখন এখানে তার মা মারা যাচ্ছে যে সময়টাতে সে হয়তো ওখানে ফিল করছে, বা সে হয়তো আমার কাছে এরকম ঘটনা এসছে যে সে ওখানে স্বপ্ন দেখছে যে বাবা ভালো থাকিস, সব দায়িত্ব পালন করিস, আমি আসছি। সে তার স্বপ্নটা ঘুম থেকে মানে সে ভেঙে গেল, ভেঙে গিয়ে উঠে দেখছে যে আমি তো এখানে আছি। পরদিন সকালবেলা খবর পেলো যে মা ঠিক ওই সময়টাতেই হয়তো উনি গত হয়েছেন। তো সোল যে কোনো জায়গায় যেতে পারে, মুভ করতে পারে। তারপর আরেকটা ঘটনা আমি বলেছিলাম, মনে আছে যে আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, ইফ আই এম নট রং, সুদীপ্তা আমাকে বলেছিল যে ওর বাবা কিন্তু ট্রেনে করে ওর বাড়িতে আসতে গিয়ে মাঝপথে মারা যায়, এবং ওর বাবা মা কোনোদিনই কিন্তু ওই বাড়ির আগে কখনো ওদের বাড়িতে ব্যাঙ্গালোরে আসেনি। কিন্তু সেদিন যখন সন্ধ্যেবেলা মানে ওদের খুব হ্যাপা হয়েছিল যখন সুদীপ্তা মানে জানতে পারে যে কাকু ওরকম ট্রেনেই এক্সপায়ার করে গেছেন, সেই স্টেশনে গিয়ে ডেড বডি এনে, মাঝখানে তো আবার ধরো ট্রেন থেকে মানে কেউ ট্রেনে মারা গেলে সেটা পোস্টমর্টমে যায়, পুলিশ কেস হয়, অনেক কিছু হয়, অনেক ঝামেলা ওদের হয়েছিল সামলাতে। তো ওই সমস্ত করে তারপরে মাকে নিয়ে যখন ও ব্যাঙ্গালোরে ফ্ল্যাটে চলে আসে, মাঝখানে যে স্টেশনে কাকু মারা গেছিলেন সেই স্টেশনে নামিয়ে ওনাদেরকে দাহ করে নিতে হয়েছিল, ঠিক আছে, ব্যাঙ্গালোর অব্দি আর এসে পৌঁছাতে পারেনি। এরপর যখন একদিন ও বিকেলবেলা সেই দুধ নাকি আনতে বেরিয়েছে রাস্তাতে, মনে আছে আমি এই গল্পটা বলেছিলাম, যে হঠাৎ দেখছে কাকু দাঁড়িয়ে রয়েছে। তো মানে ও বলছে আমি না পুরো মুখ বধিরের মতো, মানে আমি দাঁড়িয়ে আছি, আমি ভাবছি বাবা এখানে কোথা থেকে এলো, মানে বাবা একদম মনে হচ্ছে যেন সশরীরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর বলছে কি যে দেখেছিস আমার কাছে একটা টাকা নেই, পয়সা নেই, তোর মা কেমন রে, আমাকে ট্রেনের মধ্যে একা একা ছেড়ে দিয়ে চলে এলো, আমি একা একা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কি অবস্থা আমার, আমি তারপরে এত খুঁজে পেতে তারপরে তোদের বাড়িতে এসে উপনীত হলাম, মানে আমি কিছুতেই রাস্তা পাচ্ছিলাম না। মনে পড়ছে এই ঘটনাটা আমি বলেছিলাম,
তো ও বলছে আমি না পুরো স্থির হয়ে দাঁড়িয়ে দেখছি বাবা যেন আমার সঙ্গে একদম সত্যি সত্যি সামনাসামনি কথা বলছে। বাবা বলছে আমাকে যে তোর মা আমাকে ট্রেনে ছেড়ে একা একা চলে এলো আর আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো এটা কিন্তু হয়, মানে সোল কিন্তু মানে এরকম নয় যে যে জায়গায় কখনো যায়নি সেই জায়গায় কখনো বিচরণ করতে পারে না। নিজের কাছের মানুষটার কাছে বা যেখানে যে মানে সেই সোলটা যে সোলটার প্রতি টান ফিল করে সেখানে বিচরণ করতে ডেফিনেটলি পারে। আচ্ছা, তুমি লিঙ্ক দেবে গো ওই কাকিমার গল্পের? আচ্ছা ঠিক আছে, লিঙ্ক দেবো দেবো। আমার এক মামি যেদিন মারা গেছিল তার আগের দিন রাতে আমার মায়ের পা ছুঁয়ে কেউ নমস্কার করেছিল। ও আচ্ছা, শ্রীপর্ণা লিখছে যে ধরো ওর মা মানে কাকিমা না তো মামি বললো না, হ্যাঁ ওর এক মামি একদিন মানে যেদিন দিন মারা গেছে কাকিমা তার আগের দিন রাত্রেবেলা ফিল করেছেন যে কেউ পায়ে হাত দিয়ে স্পর্শ করে গেল, মানে নমস্কার করলো। তো এটা বেশ মানে হয়, এগুলো হয়। হ্যাঁ, সম্ভবত মৃত্যুর পর কিছুক্ষণ অবধি আত্মা মুক্তভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে সক্ষম। বেশ, তাহলে এবার আমাদেরকে সোল নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। আচ্ছা আচ্ছা দিদিয়া, একটা কথা বলি তোমায়, আমি ভীষণভাবে হরর স্টোরি শুনি, এটার জন্য আমার ফ্যামিলির সবাই বকে, বলছে যে সব সময় নেগেটিভ জিনিস নিয়ে পড়ে থাকলে আমি নিজের লাইফের ওপরেও নাকি তার এফেক্টটা পড়ে, এটা কি ঠিক গো? পার্শিয়ালি একটুখানি পড়ে, এটা আমিও মানি। মানে তুই যত নেগেটিভ জিনিস নিয়ে বেশি চর্চা করবি, অতিরিক্ত চর্চা করবি, তত কিছু তো এফেক্ট তোর ওপরে ডেফিনেটলি হয়তো পড়তে পারে। মানে এবার এটার অনেক ব্যাপার আছে যে কতটা নেগেটিভিটি তোমাকে গ্রাস করছে তার উপর কিছুটা ডিপেন্ড করে। সাপোজ আমি যেমন গল্প বলছি, মানে আমাকে দেখবি যে আমি যখন একটা গল্প বললাম ব্যাস আমার কিন্তু তারপর সেই গল্পটার কোনো হ্যাংওভার থাকে না আর মাথাতে। আমি যখন বলছি ওটা ওই যে বলে ফেললাম ব্যাস ওভার, আমি আর ওটা নিয়ে চিন্তাও করবো না, আমার আর ওটা নিয়ে কোনো থট প্রসেসও কাজ করবে না, আমি ওটাকে নিয়ে আর কোনো ভাবনা চিন্তার মধ্যেই ঢুকবো না, আমি তারপরে আবার নিজের সংসারের চিন্তা অমুক তমুক এসবের মধ্যে ঢুকে যাবো। এবার এরকম যদি কেউ একদম জিনিসটাকে এতটা ক্যাজুয়ালি নিতে পারে তাহলে তার সমস্যা হয় না। কিন্তু একজন থাকে তাদের মাথায় প্রত্যেকটা বিট খুব হ্যামার করে, এবং তারা কি করে, ধর একটা গল্প শুনলো, শোনার পর এবার সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করবে, বা রাত্রে হয়তো এমনি কোনো কারণে গা ছমছম করছে, আজকে তো ওটা শুনেছি, তখন হয়তো ওই সিকোয়েন্সগুলো মনে করবে, তার চারপাশে মনে হবে এক্ষুনি কেউ আছে, এই খাটের তলা থেকে কেউ হাত বার করছে, এই বোধহয় চেয়ারের টেবিলের তলা থেকে কেউ হাত বের করছে, এইসব নিয়ে অনেক অনেক রকম ইমাজিন করে না। তো ওই রকম হ্যাংওভারগুলো যদি তোমার থাকে তাহলে তো তোমার ভয় লাগবে, সেখান থেকে তোমাকে নেগেটিভিটি গ্রাস করবে এবং সেটার এফেক্টটা তোমার লাইফে পড়বে। যদি তুমি ক্যাজুয়ালি শুনতে পারো, জাস্ট গল্প শুনতে হয়, ওইটুকু টাইম গল্প শুনবো ব্যাস, হেডফোন রিমুভ করলাম ব্যাস, আমার সব মাথা থেকে বেরিয়ে গেল, আর এবার আবার নিজের নিত্য নৈমিত্তিক কাজে ঢুকে পড়বো, তাহলে খুব একটা সমস্যা আমার মনে হয় না। আচ্ছা, আজ ইউটিউবের কি লিখলো, কোথায় গেল, আজ গুপ্তা সেন দেবিকা লিখছে গল্পগুলো খুব সুন্দর ছিল বাট অতটা ভয়ঙ্কর না। ভয়টা ডিপেন্ড করে, ভয়ের গল্প না ওরকমভাবে আমরা না ক্যাটেগরিক্যালি বলতে পারি না যে এটা খুব ভয়ের গল্প, এটা ভয়ঙ্কর নয়। কেননা কোন গল্পটা তোমার ভয় লাগবে আর কোন গল্পটায় আমার ভয় লাগবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করে। মানে আমি দেখেছি অনেকেরই পার্টিকুলার কোনো একটা সিকোয়েন্স কাউকে খুব বেশি মানে টর্চার করে, এটা কিন্তু ফ্যাক্ট। মানে আমার যেমন আজকে ইউটিউবে যে সেকেন্ড গল্পটা আমি বলেছি, ওই যে মহিলা স্ট্রাকচার, ওই যে মহিলার মানে আমি বিবরণ দিলাম, সেটাকে না আমার যখনই মাথাতে ওই বললাম না চোখ বন্ধ করলে একবার যদি আমি ভাবি বা ভাবছি, বা যখন আমি গল্পটা শুনছিলাম আমার মাথায় যে একটা ইমাজিনারি একটা এসেছে জিনিসটা, তো ওটা আমাকে যথেষ্ট আমার লেগেছে, আমার অন্তত ভয় লেগেছে। এবার আজকে হয়তো তোর এই জিনিসটা হয়তো তুই কানেক্ট করতে পারিসনি তাই ভয় লাগেনি, তুই আবার ধর এমন একটা সাধারণ জিনিস যেটা হয়তো আমার কোনো ভয় লাগলো না বা আমার হয়তো ম্যাটারই করেনি, কিন্তু তোর হয়তো ভয় লাগবে, কেননা তুই ওটাকে কানেক্ট করতে পারছিস বা তোর ওই জিনিসটা বেশি নাড়া দিচ্ছে। তো ভূতের গল্পে কে কোন সিকোয়েন্সে ভয় পাবে সেটা বলা খুব মুশকিল, কোনটা অ্যাকচুয়ালি খুব ভয়ের গল্প মানে ওই রকম ভাবে বলা যায় না। অনেকেই আসবে এই জায়গাটাতে তোমার একটা বাগবিদণ্ডা চলে আসবে, কেউ বলবে না এটা বেশি ভয়, কেউ বলবে ওটা বেশি ভয়, যে যেটাতে বেশি রিলেট করতে পারে তার সেটা বেশি ভয় লাগে। আমি শুনেছি প্রেগন্যান্সির সময় ভূতের গল্প শুনতে নেই, হ্যাঁ এন্টারটেনমেন্ট হিসেবে নিতে হবে তাহলেই ঠিক আছে। প্রেগন্যান্সির সময় ভূতের গল্প ওই যে মানে ক্যাজুয়ালি তো সবাই নিতে পারে না, তখন একটু নেগেটিভ চর্চা কম করাই ভালো। আমিও সবসময় বলি যে কেউ যদি কনসিভ করেছে তো সেই মোমেন্টে কি দরকার মানে ভূতের গল্প শোনার কোনো দরকার নেই। ওকে,
তোমার গল্প, তোমার কথা সারা সপ্তাহের রান্নার এনার্জি যোগায়। প্লিজ সপ্তাহে পারলে আরও একদিন এসো, লিখছে মৌসুমি পড়েন। ওসব আমি শুনবো না, রান্নার এনার্জি যোগাচ্ছি এত করে, কোনোদিন রান্না করে খাওয়াও, তাহলে আমাকে ইনভাইট করো, ভালো মন্দ রান্না করো, আমি আরও তোমাকে এক্সট্রা এক্সট্রা গল্প শোনাবো, পাশে বসে বসে গল্প শোনাবো, তুমি পাশে রান্না করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রান্নার এনার্জি সাপ্লাই করে দেবো আমি। খালি কবে নেমন্তন্ন করে খাওয়াচ্ছ সেটা বলো আমাকে, খাওয়াও খাওয়াও আমাকে। তো কেউ সবাই বললো আমাকে চায়ে ইনভাইট করবে, কেউ চাই খাওয়ালো না আজ অব্দি, দেখো। আচ্ছা, আমারও ভয় করে যখন তোমার গল্পগুলো শুনে, কিন্তু তাও ভালো লাগে শুনতে। প্রিয়াঙ্কা সাহা, হ্যাঁ জাস্ট এনজয় করার জন্য, ঠিক আছে। আগামী রবিবার একটা কাচ্চা কালুয়ার গল্প বলো, ঠিক আছে ট্রাই করব। লিজা লিখছে আমি তো লাস্ট বহু মাস বা বছর খানেক তোমার গল্প শুনেই ঘুমাই। ও লিজা, আমি না আজকে একদম সময় করে উঠতে পারিনি, আবার আমার আজকে লাইভটাও ছিল, তো আমি একটু নিজেকেও প্রিপেয়ার করতে হচ্ছিল, তারপরে ঘরে একটু গেস্টও ছিল। তো তুমি একটা কাজ করো, আমাকে কালকে সকালবেলা 10টার পর তুমি কল করে নাও, আমি কালকে অ্যাভেলেবেল আছি। মিকো মানে শরীরটা ভালো নেই, কালকে দুজনকে স্কুলে হয়তো পাঠাবো না, তো বাড়িতে ওরা থাকবে, কিন্তু আমি অ্যাভেলেবেল থাকবো। তো তুমি 10টার পর আমাকে কল করে নিতে পারো, আমি তোমার গল্পটা শুনে নেবো, ঠিক আছে? কালকে আমি ফ্রি আছি। কালকে যারা যারা আমাকে স্টোরি শেয়ার করতে চাও 10টার পর 8240840618 নাম্বারে কল করো। শ্রেয়া গোয়া এলে কিন্তু জানাবে, আমি তোমাকে গামলা ভরে চা খাওয়াবো। থ্যাংক ইউ, অবশ্যই জানাবো। একটা খুব আনফর্চুনেট ব্যাপার বলি, তোমরা হয়তো অনেকেই জানো যে আমার মানে গোয়াতে এক আঙ্কেল ছিলেন, মানে এক আঙ্কেলের তোমার বিজনেস ছিল ড্রাই ফ্রুটসের। আঙ্কেল খুব স্নেহ করতেন আমাকে, অ্যান্ড মানে শুধু স্নেহ, মানে এই পর্যায়েও যে কাউকে এত দূর থেকে ভালোবাসা যায় বা স্নেহ করা যায় সেটাও অবশ্য ভাবনাতীত। কেননা উনি আমাকে লাস্ট ইয়ারে, মানে আমার এই ফোনটার আগে যে ফোনটা আমি ইউজ করতাম, ওই ফোনটা উনি গিফট করেছিলেন আমাকে গোয়া থেকে। তো উনার মানে আমাকে এত ভালোবাসতেন। তো কালকে না আগের সপ্তাহে, বোধহয় আগের সপ্তাহে, এই আমার মানে আমার শরীরটা যে খারাপ হলো তার আগের সপ্তাহের কথা বলছি, এই যে আমি বিছানায় পড়লাম তার আগের সপ্তাহে হঠাৎ আন্টি ফোন করে জানালেন। আন্টির সাথেও আমার মাঝে মাঝে কথা হতো, আন্টি কেরালাতে থাকেন, আন্টির নিজস্ব বোটিক আছে। তো আন্টি আমাকে বললেন যে কাকু মারা গেছেন আর কি, তো যেখানেই থাকুন ভালো থাকুন, আমরা প্রত্যেকে আমাদের এসবিজির তরফ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি। আমার খুব খারাপ লাগলো জিনিসটা শুনে, কারণ আঙ্কেল যতবার মানে কথা হতো সবসময় একটা কথা বলতেন, আমার একটাই ইচ্ছা কি আমার তোকে খুব সামনাসামনি দেখার ইচ্ছা, আর আমি তোকে এত নিজের মেয়ের মতন ভাবি, তো তুই আগে গোয়া আয়, আমি তোর সাথে একবার দেখা করতে চাই। তো লাস্ট ইচ্ছাটা আমাদের পূর্ণ হলো না, আমিও আর গিয়ে ওঠা হলো না কাকুর বাড়িতে। কাকু আমাকে বলেছে তুই গোয়া আসবি তো আমি সব তোর জন্য অ্যারেঞ্জ করে দেবো, তোকে কিচ্ছু হেডেক নিতে হবে না, তুই শুধু এই মানে ফ্লাইটের টিকিটটা কেটে চলে অবধি আয়, বাস আমি ওই এয়ারপোর্ট থেকে তোকে রিসিভ করা থেকে স্টার্ট করে পুরো ঘোরানো খাওয়ানো সব দায়িত্ব আমার, তুই খালি চলে আয়। বাট যেটা আমার কপালে ছিল না সেটা হলো না, এর মধ্যে আমার গোয়া যাওয়া হয়নি, তো দ্যাটস ওয়াই কাকুর সাথে আমার দেখা হলো না। কিন্তু আমি তাই ভাবি মাঝে মাঝে যে মানে জাস্ট ডিজিটালি এতটা কোনো মানুষ কাউকে কানেক্ট করতে পারে যে সে কোনো দিন দেখলোই না চোখে সামনাসামনি, আমাকে মানে কখনো জানলোই না, মানে ফোন গিফট করেছে বলে বলছি না, এমনিও উনি আমাকে সত্যিই খুব স্নেহ করতেন, মানে আমার কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে খবর নেওয়া, কল করা, সো মানে খুব অ্যাটাচ ছিলেন আমার সাথে। হ্যাঁ 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 মারা গেলেন। ইন্দ্রাণী মজুমদার লিখছে সমিতদা মারা গেলেন, হ্যাঁ দাদা মারা গেছেন, কাকু মারা গেছেন। আমিও গোয়া একবার ঘুরতে যাব, তোমার গল্প না শুনলে ভালো লাগে না, তাই তুমি লাইভে কখনো কখনো না আসলে মনটা খারাপ হয়ে যায়, শিল্পা ঘোষ লিখছে। হ্যাঁ মাঝে মাঝে তো আপস অ্যান্ড ডাউন সবার লাইফেই থাকে বলো, আমাকে তো একটু ব্রেক নিতেই হয় আর কি। আজকে একটা টাইম ট্রাভেল এক্সপিরিয়েন্স শুনলাম, তবে এটা শুনে মনে হলো যা ঘটছে বা ঘটতে চলেছে সব কিছু আগে থেকেই ঘটেই আছে, শুধু সময় অনুসারে সেটা আমাদের সামনে আনফোল্ড হতে থাকে। কাইন্ডলি তুই যদি আমাকে একটু শেয়ার করিস বেটার হয়, তুই আমাকে একটু হোয়াটসঅ্যাপ কর, হোয়াটসঅ্যাপে যদি চাস তো একটু শেয়ার করে দে, তাহলে আমিও সবার সাথে শেয়ার করতে পারবো। ওকে, গ্রুপে শুনেছি সবাইকে বলা রইলো আমি গোয়াতেই আছি, সবার ইনভিটেশন রইল। ও মাই গড, চল আমরা গ্যাং প্ল্যান করি, আমরা সবাই মিলে গোয়া যাই, গিয়ে তনুশ্রীদির বাড়িতে হামলা করি। দিদি এরকম ওপেন ইনভিটেশন দিও না, তারপর দেখলে আমরা 10-20 জন মিলে তোমার বাড়িতে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম যে এই থাকবো দিদির বাড়িতে আজকে। আচ্ছা, দীপশ্রী দাস লিখছে, হাই শ্রেয়া, ফার্স্ট টাইম তোমার লাইভ শুনছি, বিগ ফ্যান অফ ইউজ, আমি আর আমার 6 years মেয়ে, ও মাই গড, লাভ ইউ লাভ ইউ।
আন্টির তরফ থেকে অনেক বেশি ভালোবাসা। আচ্ছা, পিঙ্কি সাহা লিখছে এটা দেখো, কি দেখবো কি দেখবো রে? আচ্ছা, দেবিকা লিখছে আজ কি রান্না করেছো? আজকে 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 কি রান্না করেছি? আজকে আলু ফুলকপি তরকারি করেছি, ডাল করেছি, আলু পোস্ত করেছি, আর আজকে চিকেন চাপ বানিয়েছি। চিকেন চাপ মানে হচ্ছে ওই যে এইরকম ওই যে সিঙ্গেল একটা করে লেগ পিস থাকে না, মানে একদম এইরকম সাইজের যে একটা একটা লেগ পিস কাটে, বেশ বড় বড় পিসগুলো হয়, ওই রকম একটা একটা পিস থাকবে, মানে ওই এমনি নর্মাল চিকেন নয়, টুকরো 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 কাটা, ওই রকম আমি গুনে 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 আমি কিনে নিয়ে এসেছিলাম। তো ওইগুলো দিয়ে ওই যেমন একদম দোকানের চাপ বানায় যেটা, ওইটাই বানিয়েছিলাম। অ্যান্ড আজকে বললাম আমার গেস্ট এসেছিলো, তো মানে অ্যাকচুয়ালি তারা খেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তো আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, সত্যি খুব ওয়েট করি তোমার গল্পের জন্য লিখছে রাখি দে। কি দেখবো পিঙ্কি, আমি কি দেখবো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলো, অনেকক্ষণ আড্ডা হলো, গল্প হলো, সব কিছু হলো। এবার তাহলে আমরা আস্তে আস্তে, তোমরাও ঘুমোতে যাও, আমিও ঘুমোতে যাই আরাম করে, এবারে জাস্ট রেস্ট করি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সানডেতে। সমিতদা কবে মারা গেলেন গো? আমার খুব খারাপ লাগছে। সমিত কাকু মারা গেছেন, আসলে সমিত কাকু মারা গেছেন বেশ কিছুদিন আগেই। ব্যাপারটা হচ্ছে যে উনি বোধহয় মারা গেছেন তোমার নভেম্বরের 7-এর দিকে। আমি 10th of November প্রথম আন্টি আমাকে ফোন করেছিল, তো আন্টি আমাকে কেরালা থেকে ফোন করেছিল 10th নভেম্বরে, আমি ওই কলটা মিস করে যাই। তারপরে আমি আন্টি হঠাৎ করে না, আমারও কেমন একটা মনের মধ্যে চলছে যে কি হলো, আন্টি ফোন করলো, আমার আর কল ব্যাক করা হয়ে ওঠেনি। তারপর 2-3 দিন পরে আমি একবার টেক্সট করলাম, তো আন্টি কোনো টেক্সটে তখন রিপ্লাই করেনি। তারপরে বুঝলাম যে তখন আন্টির অ্যাকচুয়ালি কাজ টাজ নিয়ে ওরা ব্যস্ত ছিল। তো তার কিছুদিন পরে আমি কাকু, মানে এমনি কাকুকে যখন ফোন করছিলাম আমরা, তো দেখলাম যে কাকুর ফোনটা কন্টিনিউ সুইচ অফ আসছিল। তো যখন ওইটা সুইচ অফ আসছে কন্টিনিউ, তখনই আমি বুঝে গেছি যে তার মানে মানে কিছু একটা তো ঘটেছে। তো ওনার ছেলে আর ওনার ওয়াইফের সাথে আমার মাঝে মাঝে কথা হতো। তো ওনার ছেলেও এখন সৌদি আরবে থাকে, ও HSBC-তে বোধহয় জব করে। তো তারপরে সামহাও আন্টিকে আবার আমি কানেক্ট করি। আন্টি তখন আমাকে জানালো যে ওই 7th নভেম্বরের দিকে বোধহয় কাকু মারা গেছেন। তো সেদিনকে আন্টিরা আবার কেরালা থেকে ওরা গোয়াতে যাচ্ছিল, কারণ কাকু তো গোয়াতে থাকতেন, তো কাকু সব বিজনেস থেকে স্টার্ট করে এভরিথিং ওখানে। তো অনেক লিগাল প্রসিডিওরের মধ্যে দিয়ে কাকিমাদের যেতে হবে, কাকিমাদের এখন ওখানে কদিন থাকতে হবে, ওনার ছেলেকেও এখন কদিন দেশে থাকতে হবে, এইসব গল্প করছিলেন আর কি। তো খুব খারাপ লাগছিল আমার, কেন আমার একটাই জিনিস মানে বারবার মাথায় আসছে যে কতবার আমাকে বলো যে তুমি একবার এসো, আমি দেখা করবো বা কিছু, তো সেটা আর হলো না আর কি। শ্রেয়া, কলকাতায় গেলে তোমাকে অবশ্যই নিজের হাতে রান্না করে খাওয়াবো, সেদিন না আসার কোনো অজুহাত শুনবো না। আমি তো যাবোই যাব। আমার মতো ভুক্কারকে তুমি বলছো খাওয়াবে, আবার আমি বলেছি যাবো না? এটা হতে পারে? দীপানিতা শীল দত্ত লিখছে দিদি কাল আমার অ্যানিভার্সারি, তোমার গল্প শুনি রেকর্ডেড, খুব ভালো লাগে। ওকে, অ্যাডভান্স হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। জানি না তোমরা কতটা ফাইটিং কাপল, তবু বলবো ঝগড়া ভালোবাসা সব কিছু নিয়ে চলতে থাকো, এগোতে থাকো। কত বছর হলো তুমি মেনশন করোনি, তো যাই হোক, আগামী প্রত্যেকটা বছর মানে বছরের পর বছর খুব ভালো থেকো দুজনে মিলে। হ্যাঁ, আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা, আমি স্টোরি মিস করলাম, মধু চ্যাটার্জি। হ্যাঁ, তুমি সব স্টোরিগুলো মিস করে গেছো, তোমাকে ইয়ে সব তুমি আরেকবার পরেরটা শুনে নিও, রেকর্ডেডটা। অনিশা লিখছে দিদি জানো তো, আমি না আজকে একটা ড্রিম দেখলাম যে আমার মেজমা আমাকে তরকারি করে বাটি করে দিয়েছে, আর আমি সেটা পুরোটা খেলাম, বাট আমার খুব ভয় লাগছে, একজন মরা মানুষের খাবার আমি অ্যাকসেপ্ট করলাম। মা বলে খাবারে কি আছে, খাবারের স্বপ্ন দেখা ভালো না, তাও একটা মরা মানুষের থেকে, প্লিজ কিছু বলো। এটা মাথাতে নেওয়ার দরকার নেই, হতে পারে তোমাকে ভালোবাসতেন না তোমার মেজো মা, তো তোমাকে একটু হয়তো এটা তার আদরের বহিঃপ্রকাশ, ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে মাথায় ভাবার দরকার নেই, ছিল লিভ ইট। খেয়ে নিয়েছো, তারপরে জাস্ট মানে তার কাছে গ্রেটফুল থাকো, বলে দাও যে থ্যাংক ইউ আমাকে অফার করার জন্য, অ্যান্ড দ্যাটস ইট, কিছু হবে না, কিছু হবে না। আচ্ছা, আজ আমার বোনের ম্যারেজ অ্যানিভার্সারি, জানিয়ে দিস।
অমৃতা বিশ্বাস লিখছে। আচ্ছা, তোমার বোনের নাম কি আছে? নামটা অন্তত মেনশন করো। আচ্ছা, স্যাটারডে আমার মেয়ে শাইনির বার্থডে, 10th বার্থডে, প্লিজ একটু উইশ করে দাও। তনুশ্রী দি লিখছে, ওকে শাইনি, মেনি 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 রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে, অনেক অনেক ভালো থাকো, আন্টির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আর খুব 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 ভালো থাকো, খুব ভালো করে দিনটা এনজয় করো, মাম্মামকে বলো প্রচুর রান্না করে দিতে, প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়া করো, ঘোরো বেড়াও, আর সর্বোপরি সুস্থ থাকো, ভীষণ ভালো থাকো, অনেক শুভেচ্ছা রইলো। বর্ষা লিখছে, কাঞ্চি কেমন আছো? ভালো আছি বেটা। আচ্ছা, আমি কি অনেক লেট হয়ে গেছি? হ্যাঁ, আমরা এখন আড্ডা মারছি, এক্ষুনি আমি বাড়ি চলে যাবো, না মানে বাড়িতেই আছি, ঘরে চলে যাবো আর কি। তো বেসিক্যালি অনেক লেট করে ফেলেছিস, অনেক গল্প মিস করে ফেলেছিস। যাও এবার, যারা যারা মিস করে ফেলেছো তারা ইউটিউব, ফেসবুক, যেখানে যেখানে যা যা গল্প মিস করেছো শুনতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। আমি এবার চললাম, গুড নাইট অল অফ ইউ, সবাই খুব ভালো থেকো, আর সানডে পর্যন্ত আমার জন্য ওয়েট করতে থাকো। এ কি, এটা কি হলো? ক্লোজ করবো কোথা দিয়ে? ফিনিশ অপশনটা দিচ্ছেন না কেন রে? হ্যাঁ, স্টোরি বলা শেষ হয়ে গেছে পাখি, এই তো মহা মুশকিল।